মেষ রাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে পঞ্চম ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি, এবং অবস্থান করছিল সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এতদিন। এবার জুলাই মাসের এই 20 তারিখ 2025 কেতু নক্ষত্র পরিবর্তন করছে, চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র, এবং এই নক্ষত্রে থাকবে হচ্ছে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত 2026। প্রায় 250 দিনের মতন গোচর হচ্ছে এই কেতুর, একটা দীর্ঘকালীন সময়ের গোচর, কেতুর গোচর। তো মেষ রাশির উপর কী প্রভাব ফেলবে, কোন দিক থেকে মেষ রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। এই জুলাই মাসে অনেক গুরুত্বপূর্ণ গোচর হয়ে গেল। শনিদেব বক্রী অবস্থায় চলে আসলো, দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেল, সূর্যদেবের রাশি পরিবর্তন, আবার মেষ রাশির অধিপতি মঙ্গলের জুন মাসের 30 তারিখে নক্ষত্র পরিবর্তন। মঙ্গলদেব কিন্তু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, 22 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে, এবং এই মাসেই 28 তারিখে আবার মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে হচ্ছে ষষ্ঠ ঘর, কন্যা রাশিতে প্রবেশ করবে। তবে মেষ রাশির ক্ষেত্রে শনি 7.5 চলছে, এই অবস্থাতে শনিদেব বক্রী হয়েছে। তো 7.5 চলাকালীন কেতুর যে নক্ষত্র পরিবর্তন, সূর্যের নক্ষত্র থেকে কেতু বেরিয়ে এসে এই যে পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করছে, এই নক্ষত্র পরিবর্তনটা কিন্তু এই মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। সূর্যের নক্ষত্রে থেকে যে ফলটা দিতে পারছিল না, সেই ফলটা কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অনেক যথেষ্ট ভালো ভালো দিক থেকে প্রভাব ফেলবে এই মেষ রাশির উপরে। এবং বর্তমানে মঙ্গলের সাথে কিন্তু কেতুর জুতি রয়েছে বেশ কয়েকদিনে, তারপরে কিন্তু আবার মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে। আবার শুক্রও কিন্তু এই মেষ রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্রেই অবস্থান করছে, যেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্রে, এবং মৃগশিরা নক্ষত্র থেকে 25 তারিখে আবার এই শুক্র রাশি পরিবর্তন করে চলে আসবে তৃতীয় ঘর, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যেখানে অবস্থান করছে মিথুন রাশিতে। দুই গুরুর জুতি তৈরি হবে এবং দুই গুরুর মিলিত দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে। তো কেতু হচ্ছে একটি ছায়াগ্রহ, যে নক্ষত্রে অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। তো শুক্রদেব হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর, আত্মীয় স্বজন, তারপরে খাবার দাবারের বিচার করা হয়, কথাবাচক বাণী সংক্রান্ত কার্যকলাপ এই ঘর থেকে বিচার করা হয়। তো এই ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘরটা হচ্ছে রোজগারের ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, পার্টনারশিপ এবং আমাদের দাম্পত্য জীবনের ঘর। এই দুটি ঘরের অধিপতি শুক্রদেব, তারই নক্ষত্রে কেতু অবস্থান করছে এই 20 তারিখ থেকে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুবই ভালো নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব, আর অধিপতি দেবতা হচ্ছে ভাগ। ভাগ হচ্ছে মানে সৌভাগ্যের দেবতা এক কথায় বলতে গেলে। তো সৌভাগ্যের দেবতার নক্ষত্রে কেতুর অবস্থান, কেতুকে বলা হয় শিষ্য, কারণ গুরুর সাথে কেতুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের, যার জন্য গুরুবৎ দৃষ্টি পায়। অতএব এই নক্ষত্রে যথেষ্ট ভালো প্রভাব ফেলবে মেষ রাশির উপর। বেদে কেতুকে উল্লেখ করা হয়েছে ধ্বজা বলে। ধ্বজা অর্থাৎ পতাকা, যেটা সবার উপরেই কিন্তু লাগানো হয়, অর্থাৎ জয়ের চিহ্ন কেতু থেকেও বুঝায়। এবার কেতুর তো মাথা নয়, রয়েছে শুধু ধর। তো কেতুর যে দৃষ্টি, কেতু চলবে কিভাবে, তো ওইভাবে গুরুর জ্ঞানের আলোতেই কেতু আলোকিত হয়ে যায়, যার জন্য গুরুর সাথে কেতুর সম্পর্ক হয়ে যায় গুরু শিষ্যের সম্পর্ক। একটা বিশেষ আধ্যাত্মিকতা এই জায়গাতে লুকিয়ে থাকে। রাহুর বিপরীতে কেতু অবস্থান করছে, রাহুর মাথা রয়েছে, আর কেতুর তো মাথা নয়, শুধু ধর রয়েছে। কেতু থেকে কি বুঝাই, গভীর ডিপ, তারপরে শিকড়, জ্বর, এই সমস্ত জিনিসগুলোকে বোঝায়, অর্থাৎ একটা গভীর জিনিসকে বোঝাচ্ছে কিন্তু। আর কেতু দেবগুরু বৃহস্পতির জ্ঞান লাভ করে সবসময় কিন্তু আধ্যাত্মিকতার গভীরে যাওয়ার চেষ্টা করে, যার জন্য সন্ন্যাসীদের কেতুর সাথে তুলনা করা হয়। সন্ন্যাসীরা যে পরিবেশেই থাকুক, তাদের কাছে তো কোনো অর্থের দাম নাই না, যেটাতে যা পাচ্ছে তাতেই সুখী, এবং সবসময় ঈশ্বর চিন্তা, ঈশ্বরের প্রতি আরাধনা, এইগুলোই কিন্তু তাদের মেন উদ্দেশ্য, মেন চিন্তা সেই জিনিসটাই, যে পরমাত্মার সাথে কিভাবে বিলীন হব, পরমাত্মার চরণে কিভাবে নিজেকে সঁপে দেব, এটাই কিন্তু কেতু। যার জন্য বহু বড়লোক রয়েছে যাদের গা ভর্তি সোনা, কোটি কোটি টাকা অর্থের মালিক, এরকম লোকও কিন্তু সেই মাথা ওই সাধু সন্তদের পায়ে
মানে মাথা ঠেকায় যে তাদের কাছ থেকে আশীর্বাদটা পাওয়ার জন্য, আর ওই সাধু সন্তইকে কেতুর সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ তাদের ব্লেসিং পাওয়ার জন্য তাদের চরণে যে মাথা ঠেকায় সেটাই হচ্ছে কেতু। রাহু আর কেতুর মধ্যে একটা বিশাল তফাৎ থাকে। রাহু সবসময়, রাহুর বিপরীতে কেতু অবস্থান করে। রাহুর মধ্যে কি সবসময় বহির্মুখী চিন্তা থাকে, আর কেতুর মধ্যে থাকে কি অন্তর্মুখী চিন্তা। এটা এরকমভাবে বোঝা যেতে পারে যে রাহু যদি কোনো একটা ধার্মিক অনুষ্ঠান করে তো প্যান্ডেল করবে, সাজাবে, গান বাজনা করাবে, ভালো মতন করে সেজে গুজে, তারপরে কিন্তু বুঝিয়ে দিবে যে হ্যাঁ এখানটাতে পূজা হচ্ছে বা কোনো একটা ঈশ্বরের সাধনা হচ্ছে। কেতু কিন্তু না, কেতু থাকবে সেই অন্ধকার ঘরে এক কোণে পড়ে থাকবে, সেখানটাতে বসে ঈশ্বরের নাম জপ করবে, ওখানটাতে বসেই আনন্দ। কেতুর আনন্দ হচ্ছে এরকম, যেটাকে এক কথায় বলতে গেলে ধর্মের জ্ঞান, একটা বৈরাগ্য ভাব কেতু কিন্তু নিয়ে চলে আসে জীবনে। এবার যে নক্ষত্রে কেতু অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে কি ভোগের নক্ষত্র। ভোগ, আনন্দ, ফুর্তি, মনের ইচ্ছা, বাসনা, এগুলার নক্ষত্র হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। শুক্রের নক্ষত্র। তো শুক্র কি? শুক্র হচ্ছে সুখের কারক, ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু, এগুলোই তো হচ্ছে শুক্র। প্রতিভা জিনিসটা শুক্র থেকে দেখা হয়। তাহলে এই নক্ষত্রে কেতু কি কাজ করবে? কেতু গভীর, যেটা গভীর ভিতরে একটা প্রতিভা লুকিয়ে রয়েছে, সেই প্রতিভাটা জাগ্রত হবে এই সময়কালে। তো এই যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র খুবই ভালো নক্ষত্রের অধিপতি ভাগ দেবতা এবং সৌভাগ্যের দেবতা, অর্থাৎ এই সময়কালে যে সাড়ে সাতি যে চলছে মেষ রাশির, এই সাড়ে সাতির মধ্যে যে কেতু পঞ্চম ঘরে অবস্থান করছে এই নক্ষত্রে, তাহলে এই নক্ষত্রে কিন্তু সৌভাগ্য বৃদ্ধির কাজ করবে। কারণ কেতু যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু হয়ে যাচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে ধর্মত্রিকোণ। ধর্মত্রিকোণটা কীভাবে হচ্ছে যে রাশি, পঞ্চম ঘর এবং নবম ঘর, এই যে ঘরটা, এটাকে যখন অ্যাড করা যাবে তখন একটা ত্রিকোণ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে ধর্মত্রিকোণ। তো ধর্মত্রিকোণে কেতুর অবস্থান, এবং অবস্থান করছে কোথায়? রাজার ঘরে। তো রাজার ঘরে কিন্তু কোনো রকমভাবে গ্রহ উচ্চ হয় না বা নিচু হয় না, এখানটাতে সবসময় ভালো ফল দিতে বাধ্য হয়। কারণ রাজার ঘরে যখনই প্রজা প্রবেশ করবে তার উপর কিন্তু সবার দৃষ্টি থাকে, অতএব এইখানটাতে সেই বাজে কাজটা করতে পারে না চট করে। এবার কেতু ছায়াগ্রহ যেহেতু শুক্রের নক্ষত্র অবস্থান করছে, তাহলে শুক্রের বলকে বৃদ্ধি করে দিবে। এবার শুক্র যে ঘরের কারকত্ব রাখছে সেই ঘরকে তো প্রভাবিত করবে এবং শুক্রদেবকেও প্রভাবিত করে দিবে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে যে সূর্য উদয় হওয়ার আগে যে লালিমা আকাশে যে থাকে সেটাকে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাথে বর্ণনা করা হয়েছে, এটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে। আবার ফাল্গুন মাসে যে রং খেলা হয়, যে একটা আনন্দ উল্লাস, যে রং, একটা পরিবেশ থাকে, খুবই সুন্দর পরিবেশ, এটাকে কিন্তু এই রাজার ঘরে এইভাবে বোঝাচ্ছে যে রাজা যদি কোনো একটা বিজয় হাসিল করে বা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, তো তারপরের যে একটা আনন্দ, একটা যে অভিব্যক্তি প্রকাশ করা, সেটা কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র থেকে বোঝাচ্ছে যে বিজয়ের প্রতীক বা নিজের লক্ষ্যে পৌঁছানো, এটাই কিন্তু। এবার লক্ষ্যে পৌঁছানো মানে কি? সৌভাগ্য, ভাগ্যের একটা বিশাল ব্যাপার থাকছে। এবং এই নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি দোলনা, এবং তার সাথে কি বিছানা। বিছানাটা এমন একটা বিছানা, সেটা হচ্ছে কি নতুন কাপল, বিবাহিত জীবনের যে প্রথম, সেই বিছানাকে এই নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। এই নক্ষত্রটা এমন একটি নক্ষত্র যে এই নক্ষত্র আকর্ষণের পাত্র হয়ে যায়, যে একটা রাজার রূপের মধ্যে যে আকর্ষণ থাকে, একটা প্রভাবশালী যে একটা আকর্ষণ, একটা চুম্বকের মতন যে আকর্ষণ, এই জিনিসটা কিন্তু এই নক্ষত্র থেকে বোঝাচ্ছে। ভিড়কে নিজের দিকে আকর্ষণ করা এই নক্ষত্র থেকে বোঝাচ্ছে। এবং এই নক্ষত্রের 4টি চরণই পড়ছে সিংহ রাশিতে, যার বিস্তার হচ্ছে 13.20 থেকে 26.40 ডিগ্রি পর্যন্ত। এবং এই নক্ষত্রের মধ্যে কি গুণ উঠে আসছে? সেটা হচ্ছে ভোগ বিলাসিতা প্রবলভাবে ইচ্ছা মানে দেখা দেয়, রোমান্টিকতা থাকে, সৃজনশীল হয়, সঙ্গীত এবং শিল্পপ্রিয় হয়, সুন্দরবোধ জিনিসটাকে থাকে, আত্মবিশ্বাসী থাকে, বিশ্রামপ্রিয় হয়, আবার প্রয়োজনও কিন্তু কাজও কর্ম করে। আর সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে কি ভালোবাসা, দাম্পত্য সুখ এবং যৌন জীবনে আগ্রহী, এই জিনিসটা কিন্তু উঠে আসছে। কারণ এর যে মেন পুরুষার্থটা সেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে কাম। তো কাম কথার অর্থ কী? কাম কথার অর্থ হচ্ছে মনের ইচ্ছা, বাসনা ইত্যাদি সম্পূর্ণ হওয়া। অর্থাৎ এই নক্ষত্রে এখন যে কেতু অবস্থান করছে, তাহলে মনের ভিতরে যে গুপ্ত ইচ্ছা, গুপ্ত যেটা থাকে না, যে মনের আমার যাকে যেটা প্রকাশ করতে পারি না, যে আমার সেই ইচ্ছা রয়েছে মনের মধ্যে, আমার সেই বাসনা রয়েছে যে আমি এই রকম পজিশনে হব, তো সেই জিনিসটা, তো এইখানটাতে কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র যেহেতু শুক্রের নক্ষত্র, তাহলে ধনসম্পত্তির ব্যাপারে
এই সময়কালে যথেষ্ট সহায়ক হবে মেষ রাশির ক্ষেত্রে কেতুদেবের এই পরিবর্তন, এই 250 দিনের পরিবর্তন যে হতে যাচ্ছে, এটা কিন্তু মারাত্মক পরিবর্তন হতে যাচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে 7.5 মধ্যে। এবং এই নক্ষত্রের যে গণ দিয়েছে সেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে মানুষ্য গণ দিয়েছে, বর্ণ দিয়েছে ব্রাহ্মণ, এবং মেন এলিমেন্ট সেটা কিন্তু ওয়াটার এলিমেন্ট দিয়েছে, কারণ জলেই কিন্তু জীবজগৎ শুরু হয়েছে। বিশ্ব সংসারকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা শক্তি এই জলের মধ্যেই কিন্তু সেটা তৈরি হয়েছে। তো যার জন্য জলকে এলিমেন্ট দেওয়া হয়েছে এই নক্ষত্রে, এবং যে ত্রিমূর্তি সেটা কিন্তু দেওয়া হয়েছে আবার শ্রীহরি বিষ্ণু। এবং এই নক্ষত্রে যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে ফিমেল র্যাট, এবং পাখি বলা হয়েছে আবার ঈগলকে। আর যে বৃক্ষের কথা তুলে ধরা হয়েছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সেটা হচ্ছে আবার পলাশ গাছ, যেটা ফাল্গুন মাস আগেই বললাম যে ফাল্গুন মাসে যে একটা রং খেলা, একটা উল্লাস, একটা আনন্দ, একটা যে জয়ের প্রতীক, এটা কিন্তু দেখাচ্ছে যে জয়ের পরবর্তী যে একটা আনন্দ উল্লাস বিজয়ী হওয়ার, সেটা কিন্তু এই নক্ষত্রকে দেখাচ্ছে। এবং এই নক্ষত্রে কেতুর অবস্থান, বিবাহ কিন্তু আবার তাড়াতাড়ি হয়ে যায় এবং জীবনে খুব তাড়াতাড়ি উপার্জন করে, আর অর্থ এদের জীবনে আসবেই, সুখভোগ এদের জীবনে আসবেই। তো কেতু তো অবস্থান করছে পঞ্চম ঘরে, এবং এই যে নক্ষত্রের অধিপতি হয়ে যাচ্ছে আবার দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে। তো এর আগে উত্তরা ফাল্গুনিতে ছিল, তো পঞ্চম ঘরটা হচ্ছে সন্তানের ঘর, সন্তানের শিক্ষা দীক্ষার ঘর। আবার পঞ্চম ঘর থেকে মা লক্ষ্মীর স্থান বুঝাচ্ছে, পূর্ব জন্মের করা কোনো ভালো কর্মের ফল এই জিনিসটাকে বুঝাচ্ছে। মা লক্ষ্মী নিজের ইষ্টদেব দেবীকে বুঝাচ্ছে, এবং তার সাথে বুঝাচ্ছে শিষ্যত্ব। মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরটা সিংহ রাশি, এখানটাতে রাজার ঘর, এই ঘরে কোনো গ্রহ নিচও হয় না আবার উচ্চও হয় না। এবং এই ঘরটাকে বলা হয় কি ভাগ্যের ঘরের চমক, অর্থাৎ ভাগ্যের ঘরকে চমকাবে এই ঘরে যে গ্রহ বসবে তার উপর। তো কেতু এবার অবস্থান করছে শুক্রের নক্ষত্রে, তাহলে শুক্র কি শুভ গ্রহ? তো কেতুকেও শুভ গ্রহ বলা হয়, কারণ গুরুর আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে কেতু। রাহুর বিপরীতে অবস্থান করে কেতু, এবং কেতুর কিন্তু প্রভাব পড়ছে সেই নবম ঘরে, এবং তার সাথে পড়ছে কোথায়, একাদশ ঘরে প্রভাব পড়ছে, যেটা কুম্ভ রাশি, এবং রাশির উপরও প্রভাব থাকছে কেতুর। অর্থাৎ 7.5 মধ্যে মেষ রাশির অনেক দিক থেকে উন্নতি হচ্ছে। সবথেকে বেশি উন্নতি হচ্ছে যে সন্তানদের একটুতেই জেদ হচ্ছিল, যেটা এর আগের নক্ষত্র থেকে প্রচণ্ড জেদি হয়ে গেছিলো সন্তানেরা, ইগোর ব্যাপার ছিল, বাবা মার সাথে একটা মেলামেশা বা তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এইগুলো জিনিস, বন্ধু বান্ধবদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া, রাজার নক্ষত্র অবস্থান করছিল কেতু। তো এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে কি সবার কাছে আকর্ষণের পাত্র হয়ে যাবে, পিতামাতার সাথে সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো হবে, আর্থিক উন্নতি হবে, আকস্মিকভাবে লাভের অঙ্ক বৃদ্ধি পাবে, কারণ কেতুর অবস্থান এবং কেতুর দৃষ্টি থাকছে একাদশ ঘরে, সপ্তম দৃষ্টি, এবং ওই ঘরে কিন্তু আবার থেকে যাচ্ছে রাহু অবস্থান করছে, অর্থাৎ ইনকামের কিন্তু জায়গাটা যথেষ্ট খুব ভালো অবস্থান হতে যাচ্ছে এই কেতুর এই অবস্থান। এবং একাদশ ঘরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ইনকামের জায়গাটা খুব ফাটাফাটি জায়গা হতে যাচ্ছে এই 250 দিন প্রায় এই মেষ রাশির ক্ষেত্রে। এবং এই সময়কালে যে মনের গোপন ইচ্ছা, মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা ভালো ইচ্ছা পূর্ণ হবে। সন্তানরা যে কর্মই করুক সে কর্মে উন্নতির যোগ রয়েছে, এবং সেই কর্মে যে ভিতরের লুকানো জ্ঞান, লুকানোর যে একটা প্রতিভা, সেই জিনিসটা কিন্তু সমাজের সামনে উঠে চলে আসবে, যে 10টা লোক শুনবে, দেখবে চোখের সামনে যে একটা প্রতিভা জিনিসটা সেটা উঠে আসছে। এবং যারা প্রতিভাজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো তো বিশেষ উন্নতির যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। যেমন যারা কেউ গান বাজনার সাথে যুক্ত রয়েছে, আবার কেউ কোনো নৃত্যকলার সাথে যুক্ত রয়েছে, চিত্রর সাথে যুক্ত রয়েছে, এই সমস্ত কাজে বিশেষ উন্নতি। আবার যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আবার কথাবাচক হিসাবে কাজ করছেন, ধর্মের সাথে কাজ করছেন, এই সমস্ত জায়গাতেও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো, যারা গোপনে প্রেম ভালোবাসা করছেন, যারা সেই কথাটাকে বাড়িতে তুলতে পারছিল না বা প্রণয়ের মধ্যে ছিলেন, সেই জায়গাটা বিবাহ পর্যন্ত এগোবে, এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে এই সময়কালে। বিবাহের দিক থেকে কেতুর যথেষ্ট সাপোর্ট পাবে। এবং তার সাথে মেষ রাশির যে সমস্ত মায়েরা বহুদিন ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল, সেই সন্তান সুখও কিন্তু প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। এবং সন্তান যে কর্মই করুক সেই কর্মে উন্নতির যোগ থাকছে, যে কাজেই যুক্ত থাকুক তাতে প্রতিভা জিনিসটা যথেষ্ট সহায়ক হয়ে যাবে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। তবে কেতু সবসময় পাস্ট এবং কেতু সবসময় ধর্মের জিনিসটাকে বেশি বুঝায়। তো কেতু যে ঘরে অবস্থান করছে
তার যে প্রভাব সেটা কিন্তু নবম ঘরে থাকছে, যেটা হচ্ছে ধনু রাশির উপর থাকছে। ধনু রাশিকে কেতু নিজের রাশি মনে করে এবং ধনু রাশির উপর এই সময় আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অতএব সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা ধর্মের প্রতি চিন্তা ভাবনা এই সমস্তও কিন্তু জেগে উঠবে এই মেষ রাশির ক্ষেত্রে। যে প্রথমে ভোগ করে নিল, ভোগ দিয়ে দিল, তোমার কি কি মনের ইচ্ছা, সেই মনের ইচ্ছাগুলো পূরণ হলো, কিন্তু পূরণ হয়ে যাওয়ার পর মনে হবে যে হ্যাঁ এগুলো সব ফালতু, এগুলো সব বাহ্যিক জীবন। আসল জীবনটা হচ্ছে সেই ঈশ্বরের চরণ, যে চরণে নিজেকে সঁপে দিতে পারলে বাঁচি। অর্থাৎ নিজের ভিতরে যে একটা আত্মবিশ্লেষণ, নিজেকে চেনার যে ক্ষমতা, যে আমি কী কারণে এসেছি, কী আমার জীবন, কি রয়েছে, এগুলো জানার সেই প্রবণতাটা কিন্তু আবার এই কেতুও বৃদ্ধি করে দিবে। কারণ এই ঘর থেকে যেরকম ইষ্ট দেবদেবীর খোঁজ হচ্ছে, সেই রকম কিন্তু এই ঘর থেকে আবার মন্ত্র জপ সাধনা এইগুলোও কিন্তু দেখা হয় এই পঞ্চম ঘর থেকে। অর্থাৎ এইটাও কিন্তু যে গুপ্ত প্রতিভা, এই জিনিসগুলোও কিন্তু সমাজের সামনে উঠে চলে আসবে। এই সময়কালে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারাও আবার বিশেষভাবে প্রভাবিত হবে কেতুর এই অবস্থানে। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আকস্মিক উত্থান এবং সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি, বড় দায়িত্ব পদ লাভ, এই সমস্ত জিনিস ভালো হচ্ছে। আবার যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তাদের কর্মের প্রমোশনের যোগ, বেতন বৃদ্ধির যোগ এই সময়কালে থাকছে। তবে মেষ রাশিকে এটাও মনে রাখতে হবে যে এই নক্ষত্র কাম জিনিসটাকে বেশি বুঝাচ্ছে। মনের ইচ্ছা বাসনা যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে কিন্তু পঞ্চম ঘরে এই কেতুই আবার বিপরীত ফল দিয়ে দিবে। অতএব নিজের ব্যভিচার থেকে কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে, কারণ কেতুর যে প্রভাব সেটা কিন্তু ভাগ্যের ঘরেও থাকছে, যেটা হচ্ছে ধর্মের ঘর, এবং কেতু স্বয়ং বসে রয়েছে কিন্তু এই পঞ্চম ঘর, এটাও কিন্তু ধর্ম ত্রিকোণের ঘর। এটা কিন্তু ভুললে চলবে না, কারণ সাড়ে সাথী চলছে। ব্যভিচারে লিপ্ত হলে ওদিকে শনি দণ্ড দিবে, আবার ওইদিকে কিন্তু কেতুও দণ্ড দিয়ে দিবে। এবং তার উপর কি ঠকানো, লোক ঠকানো যাবে না, কোনো লোকের সাথে বাজে ব্যবহার করা যাবে না, বিশেষ করে সাধু সন্তদের সাথে এই সময়কালে বিশেষভাবে সাবধান। তো যাই হোক, কেতুর গোচরে অনেক কিছু ভালো হবে, সে তো তুলে ধরলাম। সাবধান বলতে এদিক থেকে সাবধানে থাকতে হবে। আর এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যে কোনো মন্দিরের প্রতি সেবা দান করবেন। যে মন্দিরগুলো অপরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সেই মন্দিরগুলো পরিষ্কার করার দায়িত্ব নেবেন এবং মন্দিরে পাকা কলা দান করবেন। এছাড়া প্রবাহমান জলে কাকদি লেবু, যে লেবুগুলো পেকে গেছে, হলুদ ধরনের লেবু, সেই লেবুগুলো দান করবেন। এটাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। এবং যারা ফুচকা খেতে খুব ভালোবাসে তাদেরকে ফুচকা খাওয়াবেন, এটাও কিন্তু যথেষ্ট ভালো প্রভাব দেয়। আর্থিক দিক যথেষ্ট মজবুত করবে এই সময়কালে এই মেষ রাশির, কিন্তু ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, এদিক থেকে কিন্তু সাবধান। তো অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।